নমস্কার। সংহতি ফাউন্ডেশন এবং রিতম বাংলার পক্ষ থেকে আমরা আজকে রাষ্ট্রীয় শিক্ষানীতির ওপরে একটি সর্বভারতীয় ওয়েবিনারের আয়োজন করেছি। আমাদের আজকের যারা এখানে অংশগ্রহণ করছেন প্রত্যেকেই বিদগ্ধ মানুষ। আমাদের সঙ্গে আছেন ডক্টর স্মৃতি কুমার সরকার, উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পূর্বতন ভাইস চ্যান্সেলর। আমাদের সঙ্গে আছেন প্রফেসর রাজগোপাল ধর চক্রবর্তী, উনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ফর্মার রেজিস্ট্রার এবং IISWBM এর ফর্মার ডিরেক্টর। এছাড়া আমাদের সঙ্গে আছেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, উনি মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর ডিরেক্টর। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন প্রফেসর বিমল শঙ্কর নন্দ, উনি চারুচন্দ্র কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা যেরকম প্রথমেই বলেছি, রাষ্ট্রীয় শিক্ষা নীতি। এটাকে আমরা জাতীয় শিক্ষা নীতি না বলে রাষ্ট্রীয় শিক্ষানীতি কেন বলছি, তার মধ্যেই এই নতুন শিক্ষানীতির প্রাণভোমরা লুকিয়ে আছে। রাষ্ট্র গঠনের পক্ষে যখন একটি শিক্ষা নীতিকে ব্যবহার করা হয়, রাষ্ট্র চরিত্র যার মাধ্যমে গঠিত হয়, যার মাধ্যমে একটা নাগরিকের কনস্ট্রাকটিভ ভূমিকা তৈরি হয়, সেই নীতিটিকে রাষ্ট্রীয় শিক্ষানীতি বলাই শ্রেয়। আমরা নিজেরা যখন পড়াশোনা করতাম, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশে যারা পড়াশোনা করেছেন এবং তারপরে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন, তারা সব সময় আমরা অনুভব করেছি যে আমরা দেশে যা পড়ি, যেভাবে পড়ি, আর বিদেশে যা পড়ি বা যেভাবে পড়ি, দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে, সম্পূর্ণভাবে আলাদা। আমার মনে হয়েছে অ্যাপ্রোচটা আমাদের যে ইন্টারেস্ট, এবিলিটি এবং ডিমান্ড, এই তিনটে ত্রজ্য স্পর্শ কোথাও আমাদের দেশে একটা অভাব ছিল। অর্থাৎ আমার ছাত্র হিসেবে কি ইন্টারেস্ট এবং কি এবিলিটি, সেইটাকে ডিমান্ডের সঙ্গে জুড়ে দেবার কোথাও একটা খামতি ছিল। আরেকটা বিরাট সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের শেখানো হতো what to think, আমরা কি ভাববো সেটা শেখানো হতো, কিভাবে ভাববো সেটা শেখানো হতো না। কিভাবে ভাববো শেখানো হলে কি ভাববো সেটা যদি আমাদের উপর ছেড়ে দেওয়া হতো, অর্থাৎ ছাত্রদের উপর ছেড়ে দেওয়া হতো, আমার মনে হয় আমাদের কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি, কমিটমেন্ট সব আরো অনেক উন্নত হতো। যাই হোক, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা শিক্ষা নিয়ে সারা জীবন চর্চা করেছেন, তারা আছেন। আমার এই বিষয়ে বিশেষ কিছু বলার শোভা পায় না। সুতরাং আমি একদম সোজাসুজি ওয়েবিনারে চলে যাচ্ছি এবং আমি প্রথমেই ডক্টর স্মৃতি কুমার সরকারকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার, আপনি যদি কিছু বলেন। নমস্কার। এই জাতীয় শিক্ষানীতি না বলে যে রাষ্ট্রীয় শিক্ষানীতি বলে আপনি যেভাবে সূচনা করলেন, বাস্তবে এই ওয়েবিনারের উদ্দেশ্য পরিষ্কার হয়েছে। প্রথমেই বলা ভালো যে একমাত্র ব্যাধিগ্রস্ত ব্যক্তি ছাড়া আমার মতে এই যে নতুন শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে প্রতিবাদ করার মতন কিছু দেখবেন না। এই শিক্ষানীতির যে নভেলটিস যেগুলো আছে, সেই নভেলটিস গুলোকে ছোটখাটো একটুখানি স্পর্শ করেই আমি আমার মূল কথায় চলে যাব। বিষয়টাকে আমরা দুভাবে ভাবতে পারি। একটা হচ্ছে পুরো শিক্ষানীতি যেভাবে ঘোষণা করা হয়েছে সেটা তো এখন প্রকাশ হয়ে গেছে, পাবলিক ডোমেনে আছে, যে কোনো মানুষই সেটা দেখে নিতে পারেন। সুতরাং তাকে আবার রিপিট করে কোনো প্রয়োজন দেখি না রিপিট করার। এখানে মূল যে প্রবলেমটা বলা ভালো সেটা হচ্ছে যে এই শিক্ষানীতি আমি কি দৃষ্টিকোণ থেকে দেখলাম, আমার পারসেপশনটা কি, সেইটুকু আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বলবো। এই শিক্ষানীতি মূল যে বিষয়টা একেবারে প্রথম আমি উচ্চশিক্ষার কথাটাই শুধু বলবো সময় সংক্ষেপের কারণে। যদিও এই শিক্ষানীতি প্রথম শিক্ষানীতি স্বাধীনতার পর থেকে, যেখানে প্রাথমিক শিক্ষাকে ভীষণ রকমের গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত এটাই হয়েছে বেডরক, এবং এই প্রথম আমাদের দেশে শিক্ষার একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট হলো যে প্রাথমিক শিক্ষাকে
বৈপ্লবিকভাবে পরিবর্তন করে যথার্থ আমাদের দেশ, সমাজ এবং ঐতিহ্যের অনুসারী করে গড়ে তোলা, যেখানে কচি ছাত্র, কচি কচি ছেলে মেয়েদের একটা মানসিক বিস্তার ঘটতে পারে তার শিক্ষার মধ্যে দিয়ে, পছন্দের জায়গাটা আমরা ধরে নিতে পারি, আমরা মেরিটকে ধরতে পারি, তার একটা চেষ্টা হয়েছে। এটা খুবই প্রশংসনীয়। কিন্তু আমি শুধু হায়ার এডুকেশনের কথা বলবো। হায়ার এডুকেশনে এসে, উচ্চশিক্ষায় এসে প্রথম যে বড় পরিবর্তন সেটা হচ্ছে ট্রানজিশন টু মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি। এটা কলেজ হায়ার এডুকেশন, সেখানে আমরা অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে। এখানে যে ইউনিভার্সিটি দুরকম হবে, রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি, টিচিং ইন্টেন্সিভ ইউনিভার্সিটি হবে, এবং অ্যাফিলিয়েটরি সিস্টেম অফ আন্ডার গ্রাজুয়েট কলেজেস থেকে আমরা অটোনোমাস ডিগ্রি গ্রান্টিং কলেজে চলে যাব 15 বছরের মধ্যে। এবং সর্বত্র হায়ার এডুকেশনে একটা হলিস্টিক অবজেক্টিভ নেওয়া হচ্ছে, একটা সম্পূর্ণ শিক্ষা এবং প্রবৃত্তি তৈরি করার দিক এখানে একটা হয়েছে। কতগুলো নতুন বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেখানে কোনোভাবেই ছাত্রছাত্রীর যে প্রয়াস, সেই প্রয়াস নষ্ট হবে না। কোনো কারণে, কোনো পারিবারিক কারণে বা অন্য কোনো কারণে তার যদি কোনো শিক্ষায় ছেদ পড়ে, সে পরবর্তীকালে আবার তার ফেলে আসা শিক্ষার যে মূল্য, সে মূল্য সে নিতে পারবে যখন সে আবার নতুন করে শিক্ষা শুরু করবে। একটা ব্যবস্থা এখানে হয়েছে। এর সঙ্গে সঙ্গে একটা নতুন আর একটা বিষয় বলা হয়েছে যে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি এখানে তৈরি হবে। গভর্নেন্সের কথা সবচাইতে গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেই খালি হয় না, তার যে পরিচালনা, যেটা সবচাইতে বড় ব্যাপার এবং যার উপর নির্ভর করে সমস্ত। এটা কোনটা করলে তুমি? সেই আমি সবাইকে অনুরোধ করছি, বাকিরা যদি নিজেদের মিউট রাখতে পারেন একটু মিউট করে দিন। বাকিরা সবাই নিজেদের মিউট করে দিন প্লিজ। স্যার বলুন। গভর্নেন্স অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন যে ইন্ডিপেন্ডেন্ট বোর্ডের মাধ্যমে করা হবে, এটা একটা খুব ভালো ঘোষণা, বৈপ্লবিক ঘোষণা। আমাদের যা সারা জীবনের অভিজ্ঞতা, তাতে আমরা দেখেছি যে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো একেবারে সর্বরাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে শিক্ষা তার স্বার্থ সম্পূর্ণ হবে। এটা এবং শিক্ষার পিছনে যে বিপুল পরিমাণ সম্পদের ব্যয় হয়, সেই সম্পদের একটা সুষ্ঠু ব্যবহার সম্ভব হবে। এই শিক্ষানীতির একটা বড় দিক হচ্ছে টেকনোলজির উপরে এমফ্যাসিস। টেকনোলজির এমফ্যাসিস, আমরা এটা শুরু হয়েছিল কিছুদিন আগে থেকেই, কিন্তু আগামী দিনে এটা একটা সম্পূর্ণতা পাবে বলে আমি মনে করি। টেকনোলজি ছাড়া শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি দূর করা এবং শিক্ষার উদ্দেশ্য চরিতার্থ করা এবং যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, যেটা এই শিক্ষানীতির একটা সেন্ট্রাল এমফ্যাসিস, সেই কোয়ালিটিকে অ্যাচিভ করা, তাকে বিশ্ব পরিপ্রেক্ষিতে, পৃথিবীর পরিপ্রেক্ষিতে কম্পিটিটিভ করা, প্রতিযোগিতামূলক করা, এগুলো কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জ, যেখানে আমরা টেকনোলজির মাধ্যমে অনেকটাই করতে পারি। যেখানে হিউম্যান এরার হতে পারে, কিন্তু টেকনোলজির মাধ্যমে আমরা এটা অনেকটা করতে পারি। এখানে আর একটা বড় দিক হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর এমফ্যাসিস। আমি ইতিহাসের অধ্যাপক হিসেবে জানি যে ল্যাঙ্গুয়েজ কি পাওয়ারফুল টুল অফ ডিভিশন। আমরা একেবারে কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু করে পোস্ট কলোনিয়াল পিরিয়ডেও দেখেছি যে ল্যাঙ্গুয়েজ এজ এ টুল অফ অ্যাডমিনিস্ট্রেশন, এজ এ টুল অফ ডিভিশন, সোশ্যাল আনরেস্ট, সেটা কিভাবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই যে ল্যাঙ্গুয়েজ এমফ্যাসিস এবং বিশেষ করে যে কানেক্টিং ল্যাঙ্গুয়েজের উপরে যে এমফ্যাসিস, সেই এমফ্যাসিসটা একটা খুব বড় জিনিস, যেটা আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সংস্কৃত হচ্ছে একমাত্র ভাষা, ভারতীয় ভাষা, যেটা বাস্তবিক অর্থে সমস্ত দেশকে জুড়তে পারে। পাশাপাশি ভাষা দেশে যে ভয়াবহ রাজনীতি হয়েছে আগে স্বাধীনতা পরবর্তীকালে, এবং তার মধ্যে যে সংশয় সৃষ্টি, যেটা বারবার ফিরে আসে, সেই সংশয় কাটিয়ে ওঠার একটা দৃঢ় মানসিক ইচ্ছা এর মধ্যে, এই ভাষানীতির মধ্যে আছে, যেখানে সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ গুলোকে এক মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এগুলো খুব বড় বড় দিক। আরো কতগুলো দিক আছে, যেমন আমরা ভিশন অফ হায়ার এডুকেশনটা, এটার একটা টাইম টু টাইম তার পর্যালোচনা করবার জন্য একটা সুসংগঠিত বডি তৈরি হবে,
এবং আরো বড় ব্যাপার যে প্রাইভেট এবং পাবলিক ইনস্টিটিউশন দেশ জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একই ধরনের স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসা হবে। আমি খুব সংক্ষেপে মোটামুটি ভাবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে বড় পরিবর্তন সেই পরিবর্তনগুলোর কথা বললাম। এখানে একটা পরিবর্তনকে উল্লেখ করা ভালো, যেটা একটা নোবেল এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস এবং ফ্রি এন্ট্রি এক্সিট সিস্টেম। এইটা আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে, শিক্ষাকে অনেক বেশি জনগ্রাহ্য করবে এবং শিক্ষাকে অনেক বেশি সময়োপযোগী এবং বাজার উপযোগী করে তুলতে পারবে। কিন্তু এখানে এটা হলো একটা দিক। এবার হচ্ছে রোড ম্যাপটা কি হবে, আমরা যেটাকে ইমপ্লিমেন্ট করব সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে রোড ম্যাপটা কি হবে। এই রোড ম্যাপটা যদি আমরা দেখি তাহলে কতগুলো প্রবলেম কিন্তু আমাদের সামনে আসবে। আমি যেটাকে মনে করি সেগুলো একটু সংক্ষেপে আপনাদের বলে নিই। সেটা হচ্ছে প্রথম যে ব্যাপারটা হবে যে প্রবলেম অফ ট্রানজিশন। আমাদের বর্তমানে আমরা যে সময় আছি সেই সময় গোটা দেশ জুড়ে আমাদের মধ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি গুলো আছে, সেই ইউনিভার্সিটি গুলোকে একটা উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া টিচিং ইন্টেন্সিভ ইউনিভার্সিটি এবং রিসার্চ ইউনিভার্সিটি ইন্টেন্সিভ ইউনিভার্সিটিকে আমরা কিভাবে তাদেরকে রূপান্তরিত করব। আমরা কোনোভাবে তার নীতির যে ঘোষিত এনইপির যে অবজেক্টিভ এবং যে কোয়ালিটি ইন্টেন্ট, সেই কোয়ালিটি ইন্টেন্টকে কম্প্রোমাইজ না করে কিভাবে করা হবে সেটা একটা চিন্তার বিষয়। সেটা নিশ্চয়ই যারা চিন্তা করছেন তারা করবেন। আমি খালি আমার মনের সংশয়ের কথাটা বলছি। এখানে সমস্যাটা দুটো হতে পারে। আমরা সমস্ত ইউনিভার্সিটি গুলোকেই কি একসঙ্গে নিয়ে যাব বাই সিঙ্গেল স্ট্রোক অফ লেজিসলেশন, যেটা কিন্তু আমার মনে হয় উইল ক্রিয়েট ফার্দার কনফিউশন। সুতরাং এটা একটা টাইম ফেস্ট হতে পারে, অথবা আমরা সিলেক্টিভ হতে পারি। আমরা যদি সিলেক্টিভ হই তাহলে ক্রাইটেরিয়া অফ সিলেকশনটা কি হবে এবং সেটা এক পার ন্যাশনাল লেভেলে একই ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করা হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। যারা এসব নিয়ে ভাববেন তারা অবশ্যই এই কথাগুলি নিয়ে ভাববেন। এখানে আর একটা বড় ব্যাপার হবে, বড় সমস্যা হবে, দেশ জুড়ে একটা সমস্যার সৃষ্টি হবে। সেটা হলো অ্যাফিলিয়েটেরি ডিগ্রি কলেজগুলো থেকে ডিগ্রি গ্রান্টিং অটোনোমাস ডিগ্রি কলেজে উত্তরণ। এই যে উত্তরণের সমস্যা, এই উত্তরণের সমস্যাটা কতগুলো বাস্তব সমস্যা নিয়ে আসবে। সেই সমস্যাটাকে আমরা কতটা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, সেখানেও একই রকমের কতগুলো প্রবলেম দেখতে হবে। কারণ আমরা জানি, ভুক্তভোগী মানুষরাই জানেন যে এমন অনেক কলেজ আছে যেগুলোকে আমরা খুব বেশি হলে ভালো হায়ার সেকেন্ডারি স্কুল ভালো স্কুল বলতে পারি, অথবা এমনও কিছু কলেজ আছে যেগুলো স্কুলের মতো ভালো স্কুলের মতো নয়। সুতরাং এই যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা আনপ্ল্যান্ড গ্রোথ, পরিকল্পনাহীন যে বিস্তার, এই যে আমরা নানা রকম ভাবে দেখেছি, যে নানা ধরনের কারণে আমি সেই কথাগুলি বলে এখানে করতে চাই না, কিন্তু আপনারাও সকলে জানেন যে শিক্ষা বিস্তারের যে পরিকল্পনা বিগত সময়ে নেওয়া হয়েছে সেটা সবসময় শিক্ষার স্বার্থে নেওয়া হয়নি। এর ফলে নানা ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। এখানে এই কথাটা করতে হবে কিভাবে, আমাদের কোয়ালিটির কথা মাথায় রেখে করতে হবে। ফলে ফেজিং আউট অফ এক্সিস্টিং অ্যাফিলিয়েটেড কলেজেস এমন ভাবে করতে হবে এবং তাদের যে উত্তরণটা এমন ভাবে করতে হবে যেন কোনোভাবে কোয়ালিটি কোনোভাবে মানে কম্প্রোমাইজ না হয়। এখানে একটা বড় সংশয় আমি আরেকটা গতকাল আলোচনায় করছিলাম, যে আমরা দেখছি যে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা এখন 26% আছে, সেটা আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে 35-এর মধ্যে এটাকে 50-এ নিয়ে যেতে চাইছি। এটা এখানে বলা হয়েছে এবং এই ইচ্ছা প্রকাশ করা হয়েছে যে প্রত্যেক জেলায় অথবা জেলার কাছাকাছি এই একটি করে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হবে। এরকম একটা মহৎ উদ্দেশ্য খুবই ভালো, যেখানে আমরা অ্যাক্সেসিবিলিটি অনেক বাড়াতে পারবো এবং সমাজের সমস্ত শ্রেণীর নানা ধরনের মানুষের কাছে উচ্চশিক্ষার দ্বার আমরা খুলে দিতে পারবো। সেই সঙ্গে সঙ্গে একটা সংশয় থেকে যাচ্ছে যে কোয়ালিটির সঙ্গে কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটির একটা যে ইনহেরেন্ট কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টটা আমরা কিভাবে মিট করব। এখানে প্রাইমারি সিস্টেম অফ এডুকেশনটা এমন ভাবে প্ল্যান করা হচ্ছে যেখানে আগেই বলা হচ্ছে যে আমরা মেরিট সিলেক্ট করব
এবং আমরা ট্যালেন্ট লোকেট করার চেষ্টা করব, আমরা গার্ল ট্যালেন্ট লোকেট করার চেষ্টা করব, অন্যান্য ট্যালেন্ট লোকেট করার চেষ্টা করব। সুতরাং আমার মনে প্রশ্ন আসছে, নিতান্তই আমার মনে প্রশ্ন, যে এই যে দুটো নীতি, একটা হচ্ছে যে এক্সপ্যানশন অফ দি গ্রস এনরোলমেন্ট রেশিও এবং যে রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটিস এবং কম্পিটিটিভ এট দি ওয়ার্ল্ড লেভেল কম্পিটিটিভ কোয়ালিটি সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, এইগুলোর মধ্যে একটা সমন্বয় সাধনের একটা প্রয়োজন হবে। প্রশ্ন আসবে সেইখানে যে আমরা কি তাহলে দরজা, উচ্চশিক্ষার দরজা সকলের জন্য খুলে দেব, অথবা উচ্চশিক্ষা তাদের জন্যই থাকবে যাদের উচ্চশিক্ষার প্রতি একটা মানে যাদের মধ্যে একটা বিশেষ ইনজেনুইটি আছে, যে লক্ষ্য করা যাবে, যাদের মধ্যে আমরা বুঝতে পারবো যে এর ফলে দেশ, সমাজ এর একটা উন্নতি করা যাবে, যে দেখাতে পারবে তার শিক্ষা, ছোটবেলার যে শিক্ষা, প্রাইমারি স্টেজ, স্কুল স্টেজ ইত্যাদির মধ্যে দিয়ে। এটা একটা ইনহারেন্ট কনফ্লিক্ট আমাদের মধ্যে থেকেই যাচ্ছে, এটা আমরা বুঝতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এখানে একটা আমি ছোট্ট একটা ইতিহাসের একটা ছোট্ট অ্যানেকডোট দেবো, উদাহরণ দেবো, যে আমরা সকলেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা জানি। আপনারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যদি পড়েন তাহলে দেখবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অনেকগুলো দরজা ছিল, কিন্তু প্রত্যেক দরজায় এখনো যে একটা দরজা আছে আপনারা দেখবেন, সেই দরজা দিয়ে ঢুকে বাঁদিকে একটা ছোট কুঠরির মতো থাকতো। সেই কুঠরিতে আচার্য বসতেন, একজন আচার্য বসতেন। তার কাজ ছিল হচ্ছে যে ছাত্র ওই দরজা দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইবে তাকে প্রথম পরীক্ষা করা এবং পরীক্ষা করে বলে দেওয়া যে এই প্রতিষ্ঠান তার পক্ষে উপযুক্ত হবে কিনা, এবং যদি উপযুক্ত হয় তাহলে তার কোন বিষয় নিয়ে পড়লে তার প্রতিষ্ঠানের সমাজের উপকারটা হবে। সুতরাং এই স্ক্রিনিংটা আমাদেরকে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে রাখতেই হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় বড় যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এর অ্যাপ্লিকেবিলিটি নিয়ে হবে। এটা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমাদের যে ফেডারেল সিস্টেম, এই ফেডারেল সিস্টেমে শিক্ষা হচ্ছে যৌথ তালিকাভুক্ত, ফলে এটা খুব সুখের কথা আমরা যে আমাদের যে পলিটিক্যাল কম্বিনেশন কেন্দ্রীয় শাসনে আছে তারাই আমাদের দেশে বেশিরভাগ রাজ্যে রয়েছে। সুতরাং সেই সমস্ত অংশে এটা অ্যাপ্লিকেবল হবে আমরা ধরে নিতে পারি, কিন্তু যেখানে নেই, যে সমস্ত জায়গায় নেই, সেই সমস্ত জায়গাতে কি হবে? যদি না হয় তাহলে আবার কিন্তু আমরা এই শিক্ষা নীতি একটা টুল অফ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। আমরা ঘর পোড়া গরু বলে আমাদের ভীষণ এই কথা মনে হচ্ছে। এর মধ্যে এমন সমস্ত কিছু নিয়ে আসা হবে যেগুলো একেবারেই মানে এই নীতি রূপায়ণের পরিপন্থী হয়ে যাবে, এবং যেটা হুইচ কুড বি এ পসিবল এরিয়াস অফ কনফ্লিক্ট, যেরকম ভাবে আমাদের অভিজ্ঞতার থেকে আমরা দেখেছি। এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের সবচাইতে বড় জায়গা দাঁড়াবে সেই সমস্ত জায়গায় যেখানে আমরা একটু ফেডারেল কোন রকমের এগ্রিমেন্ট জায়গায় পৌঁছতে পারবো না। সবচাইতে বড় জায়গা হবে গভর্নেন্সের জায়গা, ইউনিভার্সিটি গভর্নেন্স, অটোনোমাস কলেজ গভর্নেন্সের জায়গা। এই যে গভর্নেন্স প্রশ্নে যারা জানেন, এই গভর্নেন্সের সঙ্গে পলিটিসাইজেশন এবং রাজনৈতিক স্বার্থ গ্রাউন্ড লেভেল পর্যন্ত এমন ভাবে যুক্ত আছে, তার সঙ্গে মাসল পাওয়ার এমন ভাবে যুক্ত আছে যে এই গভর্নেন্স যদি আমরা সর্বভারতীয় স্বার্থে, সর্বভারতীয় স্তরে রাষ্ট্রীয় স্বার্থে একটা বৃহত্তর ঐক্যমত আগামী ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে ঐক্যমতে পৌঁছতে না পারি, তাহলে যে সমস্ত রাজ্যগুলিতে এই ধরনের অবস্থা রয়েছে বা অবস্থা হবে, সেই সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। স্যার, আমাদের সময় মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, আমরা একটু আমি এক্ষুনি ছেড়ে দেবো। এই একই রকম কথা প্রযোজ্য হতে পারে ল্যাঙ্গুয়েজ পলিসির ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ পলিসি আপনারা দেখেছেন যে কিভাবে মানে হিন্দি এবং ত্রিভাষা নিয়ে যে সমস্ত রাজনীতি, সেই রাজনীতির পিছনের যে ইতিহাস, সেই ইতিহাস এখন পর্যালোচনা করার সময় নেই। সুতরাং এই যে শুধু এইটুকুই সংশয় হয়, যারা ধরুন রামধনু শব্দটার সঙ্গে যাদের বিরোধ বাঁধে, তারা কিভাবে
সংস্কৃত ডিপার্টমেন্টগুলোকে, দেশব্যাপী সংস্কৃত ডিপার্টমেন্টগুলিকে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টগুলিকে স্ট্রেংথেনিং এর কথা যে বলা হয়েছে, সেই নীতিটা কতটুকু মেনে নেবেন, এবং তার পাশাপাশি অন্য কিছু দাবি করে বসে এই মহৎ উদ্দেশ্যকে, এই যে কানেক্টিভিটি, ফেডারেল কানেক্টিভিটি, এই যে আমাদের দেশের ইন্টিগ্রিটির স্বার্থে যে এত বড় একটা নীতি নির্দেশ হয়েছে, সেই নীতি সফল রূপায়ণের প্রতিবন্ধকতা করবেন না, সে বিষয়ে একটা সংশয় থাকা জায়গা থেকেই যায়। পরিশেষে যে কথাটা, সেটা হলো এই নীতিতে পরিষ্কার বলা হয়েছে যে জিডিপির 6% উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যয় হবে, এবং অফ হুইচ 2% ব্যয় করা হবে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে। এইটা ঘোষণা, বড় ঘোষণা, খুবই ভালো ঘোষণা, সাধু ঘোষণা। এই ঘোষণা এই বাস্তবে যদি হয়, ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্র বৈপ্লব মানে ভীষণ রকম ভাবে পাল্টে যাবে। কিন্তু আবার সেই কথা, যে স্বার্থে, রিসার্চের স্বার্থে যে পয়সাটা 2% আসবে, সেটা বাস্তবিক অর্থে যার প্রয়োজন, যে দেখাতে পারবে, যে করতে পারবে, যার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, সে পাবে কি? নাকি আবার আমরা অরুণ শৌরীর সেই বিখ্যাত এমিনেন্ট হিস্টোরিয়ান্স পড়বো, যেখানে দেখব যে হিস্টোরিয়ান্সরা রিসার্চ ফান্ডিং ইনস্টিটিউশনকে, ন্যাশনাল রিসার্চ ফান্ডিং ইনস্টিটিউশনকে কিভাবে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সুতরাং আমি একজন সারা জীবনের শিক্ষক হিসাবে আমি আমার জীবনের প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের নিরিখে করলাম। এই সংশয়, আমি খুব সুখী হব যদি এই যে নীতি ঘোষিত হয়েছে, এই নীতি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়, এবং এ সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই যে ভারতবর্ষ ভেতর থেকে, এবং ভারতবর্ষ সামাজিকভাবে, ভারতবর্ষ রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবে, এবং যথার্থ শক্তিশালী ভারতবর্ষ তৈরি হবে। সামরিকভাবে নয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ভারতবর্ষ তৈরি হবে, যদি আমরা এই শিক্ষানীতিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার। আপনি আপনার সারা জীবনের যে শিক্ষাব্রত, সেই শিক্ষাব্রতের ছাপ আজকে আপনার এই পর্যালোচনার মধ্যে আমরা পেলাম। আজকেই মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা একটি অনুষ্ঠানে বলেছেন যে এই নতুন শিক্ষানীতি যেটা এসছে, সেটাতে উনি একটি হেলদি ডিবেট চান, এবং তাতে যদি কিছু কিছু জিনিস ওনাকে রিভিউ করতে হয়, মানে সরকারকে রিভিউ করতে হয়, তাহলে সরকার সেই ব্যাপারে মন খোলা রেখেছেন। শুনেই আমার মনে হলো যে আমাদের বাংলা ভাষাটাকে 21টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরা হয়নি, সেটা যেন অন্তর্গত করা হয়। আমি সঙ্গে সঙ্গে একটি টুইট করেছি প্রধানমন্ত্রীকে, আমরা সবাই করতে পারি, আমাদের যেখানে যেখানে এর কোনো অসুবিধে মনে হচ্ছে, বা কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই শিক্ষানীতি কিছু মানুষ তৈরি করবে, সেই মানুষই ভবিষ্যতে গিয়ে আমাদের দেশ তৈরি করবে। সুতরাং এই শিক্ষানীতি যদি আমরা সবাই মিলে আরো সমৃদ্ধ করতে পারি, তাহলে আখেরকার দেশ সমৃদ্ধ হবে, দেশের মানুষ সমৃদ্ধ হবে। আমি এবারে বিনীত অনুরোধ করব ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীকে, আপনি যদি আপনার সুচিন্তিত বক্তব্য রাখেন। আপনার আনমিউট করতে হবে, রাজাদা, আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ধন্যবাদ সঞ্জয় দা, ধন্যবাদ সংগতি ফাউন্ডেশন, ধন্যবাদ রিতম, যারা এই সুন্দর অনুষ্ঠানটা করছে। সুন্দর পরিচালনা হচ্ছে, সুন্দর সুললিত ভাষণ আমরা শুনলাম। যে ন্যাশনাল এডুকেশন পলিসি ঘোষিত হয়েছে, সঞ্জয় দা প্রথমে বলে রাখি যে সরকারি যে সমস্ত ঘোষণাপত্র হয়, দলিল প্রস্তাবের যেগুলো রয়েছে, সেগুলো আমার খুব একটা পড়তে ভালো লাগে না। ব্রিটিশ আমলের কিছু দলিল দস্তাবেজ রিপোর্ট পড়ে আনন্দ পেতাম, ইদানিং পাই না। তবে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেভাবে তৈরি হয়েছে, লেখা হয়েছে, প্রতিটা ছন্দে আমি যে ধরনের স্বপ্ন দেখতে পাচ্ছি দেশকে এগিয়ে নিয়ে যাবার, সেটা পড়ে আমি সত্যি খুব পুলকিত হয়েছি যে একটা রিপোর্ট তৈরি হয়েছে যেখানে একটা ভিশন আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবার একটা নতুন রয়েছে। আমি চাইবো যে এটা মানুষ পড়ুক, জানুক, এবং না পড়েই ভুল বার্তা যে নানান জায়গায় চলছে। সঞ্জয় দা, আপনি শুনেছেন তামিলনাড়ুতে ওরা বলছে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি। হ্যাঁ, 3 ল্যাঙ্গুয়েজ পলিসির কথা বলা হয়েছে,
কিন্তু হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলা হয়নি, কেউ তারা পড়েনি। আমাকে বহু মানুষ প্রশ্ন করছেন একটা প্রাইভেটাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা হয়েছে, কোনো মতে এই ধরনের কথা বলা নেই। বলা হয়েছে এডুকেশন একটা পাবলিক পাবলিক সোশ্যাল সেক্টরের ব্যাপার, পাবলিক সেক্টরের ব্যাপার। হ্যাঁ, যদিও আমরা শিক্ষার স্বার্থে, মানে আর্থিক স্বার্থে, উন্নয়নের স্বার্থে, প্রযুক্তির স্বার্থে আমরা প্রাইভেট সেক্টর ব্যবহার করবো, কখনোই এই ধরনের কথাবার্তা বলা নেই। তাই হচ্ছে বিতর্কে আমি ঢুকতে চাই না। আমি বিস্তারিত ভাবে পলিসির পর্যালোচনাও করতে চাই না, সময় খুব অল্প। আমার আগে বিদগ্ধ অধ্যাপক স্মৃতি কুমার সরকার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমি যেটা প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা শিক্ষানীতি হঠাৎ ঘোষণা, বহু কাগজে আমি দেখলাম লেখা হচ্ছে যে গেরুয়াকরণ করা, গেরুয়াকরণের প্রচেষ্টা। খেয়াল করতে হবে যে এটা একটা আমাদের প্রয়োজন ছিল, এটা গেরুয়াকরণের কোনো প্রচেষ্টা নয়, কোথাও কিন্তু গেরুয়াকরণের কথা বলা নেই। খেয়াল রাখতে হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, সেটা আমরা আমাদের দেশে মানে 2015 সালে গ্রহণ করেছি, এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 4 নম্বর যে ধারা রয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে শিক্ষা সবার জন্য শিক্ষা, শিক্ষাকে আমাদের লাইফ লং মানে অপরচুনিটিস মানুষকে আমাদের দিতে হবে। আমরা আমাদের দেশে 2015 সালে এসডিজি কে আমরা গ্রহণ করেছি, এসডিজি 4-এর এই যে সবার জন্য শিক্ষা ছড়িয়ে, কিন্তু আমাদের কোনো পলিসি সবার জন্য শিক্ষা ছড়িয়ে নেওয়ার কোনো ধরনের প্রচেষ্টা নেই। সঞ্জয় দা, আপনাকে জানাই যে আমাদের যদি দেখেন যে 6 থেকে 8 পর্যন্ত ক্লাসে 90 প্রায় 91% ছেলেরা পড়ছে, যেই 9 থেকে 10 এ চলে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে 79%, আবার যার 11-12 এ চলে যাচ্ছে সেটা 56%। আবার স্মৃতি কুমার বাবু বললেন যে মানে 11-12 এর পরে যেটাকে হায়ার এডুকেশন বলি, সেখানে হয়ে যাচ্ছে 26.3%। আমরা বলছি শিক্ষা অধিকার, সবার কাছে শিক্ষা পৌঁছতে হবে। এটাই হচ্ছে একবিংশ শতাব্দীর মানুষের ইচ্ছে, সবার কাছে শিক্ষা এবং সারা জীবনের শিক্ষার যে সুযোগ। শিক্ষা মানে হচ্ছে জ্ঞান, শিক্ষা মানে হচ্ছে প্রজ্ঞা, আর শিক্ষা মানে কি করে আমরা সত্যের পেছনে ছুটতে পারি, সেই প্রচেষ্টা নিয়েই আমাদের এই নতুন জাতীয় নীতি, বা আপনি বললেন খুব সুন্দরভাবে বললেন যে রাষ্ট্রীয় নীতি, আমরা সেটা গ্রহণ করেছি, সরকার সেটা গ্রহণ করেছে। আমাদের এখন আমরা সেটা আলোচনা করছি, মানে এটা সরকারের গৃহীত পলিসি। এই মুহূর্তে আমরা যদি সেটা মনে করি যে সঠিক হয়নি, সেটা আমরা আলোচনার রয়েছে, কারণ সরকারি ভাবে গৃহীত হয়ে আছে। এটা এই মুহূর্তে যে খেয়াল রাখতে হবে যে শিক্ষা আমাদের কনকারেন্ট লিস্টে আছে, কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কিন্তু রাজ্য সরকারের একটা দায়িত্ব পড়ে যায়। রাজ্য সরকার কেউ বুঝতে পারবে না যে আমি মানব, সেটা বলার কোনো সাহস শক্তি সাংবিধানিক ভাবে নেই। তবে সংবিধানকে না মানার প্রচেষ্টা ভারতের কিছু জায়গায় আছে, আমরা যারা বাংলায় থাকি তারা ভালো করেই জানি। সঞ্জয় দা, আপনি খেয়াল রাখবেন যে একটা সময় সারা ভারতে শিক্ষার জন্য আসতো। কুমার বাবু নালন্দার কথা বললেন, আমরা সবাই জানি নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, বল্লভী, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়াকে আমরা শিক্ষা দিয়েছি। এবং শুধু তাই নয়, আমাদের এখানকার যারা শিক্ষক ছিলেন, সেই চরক, সেই সুশ্রুত, সেই বরাহমিহির, এই ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, চাণক্য, চক্রপাণি, পাণিনি, মানে অসংখ্য নাম, হাজার হাজার নাম, অসাধারণ প্রতিষ্ঠান, অসাধারণ শিক্ষক আমরা সারা পৃথিবীকে আমরা দিয়েছি। কেন? আমরা জানি শিক্ষা হচ্ছে প্রজ্ঞা, শিক্ষা হচ্ছে সত্য, শিক্ষা হচ্ছে জ্ঞান। এই তিনজনের পেছনেই আমরা সত্যম শিবম সুন্দরম এর পেছনেই শিক্ষা লুকিয়ে আছে। তার জন্য আমাদের এখানে বহুদিন ধরে আমরা শিক্ষার পেছনে শিক্ষার পেছনে ছুটেছি, বিশ্বকে আকর্ষণ। সঞ্জয়, সবচেয়ে অবাক লাগে কি জানে, যে এই মুহূর্তে এই যে সারা বিশ্বের মানুষ ভারতবর্ষে আসতো, আজকাল আসে না। আমি তত্ত্ব দিয়েই কথা বলবো। আজকের প্রত্যেক বছর প্রায় 10 লাখ 10.5 লাখ মানুষ আমেরিকায় যায়। আমি প্রথম চীনে গেলাম 2001 সালে, তখন কোনো চীনেতে আমি কোনো বিদেশি ছাত্র সেভাবে দেখি, সেখানে আমি পড়াতে গেছিলাম, কোনো বিদেশি ছাত্র সেভাবে দেখি।
এবং ওদের শিক্ষা ব্যবস্থা, আমি বারে বারে চীনের প্রসঙ্গ হয়তো আনবো, কেননা সে দেশের সে দেশে পড়ানো, সে দেশের সম্বন্ধে জানার এতই সুযোগটা ঘটে যে বারবারই হয়তো আসবে। আমরা হয়তো এই মুহূর্তে চীনের সঙ্গে নানান প্রতিযোগিতার মধ্যে রয়েছি, বিতর্কের মধ্যে রয়েছি, কিন্তু ওদের কাছে শিখতেও তো কিছু কিছু হতে পারে। সেটা সেটা পরে আমি আসি। চীনে 2001 সালে একজনও পড়তো না। আজকের ওরা শিক্ষাটাকে এমন জায়গায় নিয়ে গেছে, আজকের আমেরিকার পরেই চীনে 5 লক্ষ মানুষ চীনে যাচ্ছে। আমাদের দেশে যদি জিজ্ঞেস করেন কত, মাত্র 40-42 হাজার আমাদের দেশে আছে, তাও নানান ধরনের চুক্তির ফলে শিক্ষায়, ভারতীয় শিক্ষায় আকর্ষিত হয়ে বিদেশিরা সেভাবে আসে না। আমরা আকর্ষিত করতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। কেন দুর্বলতা? আমাদের যেভাবে আমরা পড়াই, যেভাবে আমাদের আমাদের শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, চলছে, সেখানে শিক্ষা বলে কিছু নেই। খুব লজ্জা লাগে সঞ্জয় দা, বলি উচ্চশিক্ষা আমরা বলি বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় নয়। আমি যদি বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে যান, ভারতবর্ষের যে কোনো জায়গায় যান, একটা প্রাইমারি স্কুলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো পার্থক্য হয়তো খুঁজে পাওয়া যাবে না। সেই একই, টিচার কিছু বলছেন, ছাত্ররা লিখছে, কোথাও সেই উদ্ভাবনী শক্তি, কোথাও তার ব্যবহৃত নেই। ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেশন, ইমাজিনেশন, কোনো ছায়া কোথাও আমরা দেখি। সেই উদারতা বিশ্ববিদ্যালয় মানেটা কি? বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয় নয়, বিশ্বকে আপনি আপনার বিদ্যালয়ে নিয়ে আসেন। সারা দুনিয়া আপনার ক্লাসে, সারা দুনিয়ার যে ধরনের ভাবনা চিন্তা, যে অগ্রগতি করছে, সেটা আপনার বিশ্ববিদ্যালয় স্থান পাচ্ছে। আমি বলি যে চীনেতে আমরা যেমন বলি বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে আমাদের ইংরেজি দেখেন ইউনিভার্স, সারা বিশ্বকে আপনি আপনি নিয়ে যাচ্ছেন। আবার চীনে কি বলেন জানেন তো? চীনে যে শব্দটা ব্যবহার করা হয় দাসওয়ে, দাসওয়ে মানে বিশ্ববিদ্যালয়। শুয়ে মানে হচ্ছে জল, শুয়ে শুয়ে মানে জল, আর দা শুয়ে দা ব্যাপারটা হচ্ছে গভীর, আরো গভীর। অর্থাৎ আমরা এমন একটা জলে নামছি যেটা তার সীমাহীন গভীরতা, সেখানেই হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কোনো সংকীর্ণ ব্যাপার যে আমি কিছু একজন টিচার বলে দিল, ছাত্ররা লিখে নিল, সেটাই ক্লাসে লিখে দিল, জানো লিখো। আপনি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়, আমি একটা বিশ্ববিদ্যালয়ে এখনো একজন অধ্যাপক, আমি আইনের খাতিরে সেই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে সমালোচনা করার অধিকার নেই, কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ের আমি বলতে পারি এখনো যদি দেখে 90% প্রায় প্রশ্ন থাকে যাহা জানো, তাতে কোনো ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং, সে জিনিসটা বুঝেছে কিনা, ভেবেছে কিনা, এবং সমস্যা থেকে কি করে আমি নিয়ে যাব দূরে, আরো দূরে, এই ধরনের কোনো ব্যবস্থা। তার ফলে কি ঘটছে সঞ্জয় দা? যার ফলে যেটা ঘটছে যে আমাদের উদ্ভাবনী শক্তি একেবারে, আইনস্টাইন বলতেন কি জানে, যে খালি নলেজ, নলেজ তো প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে ইমাজিনেশন, কল্পনা, উদ্ভাবনী শক্তি। ছাত্রদের কল্পনা শক্তিকে বাড়াও, উদ্ভাবনী শক্তিকে বাড়াও, চিন্তাকে কি করে করতে চাই সেটা বাড়াও। আমরা কোনো দিন সে ধরনের চেষ্টা কোথাও করছি না, বহুদিন ধরে। আমি যখন স্কুলেও পড়তাম, আমার মনে আছে যে আমাদের কোন একটা স্কুলের ক্লাসে লিখতে দিয়েছিল মাই ফেভারিট হবি। আমার ফেভারিট হবিটা কি? সবাই লিখছে কি স্ট্যাম্প কালেকশন, কয়েন কালেকশন। আমি তখন জানতাম না ব্যাপারগুলো, কয়েন কালেকশন কাকে বলে বা স্ট্যাম্প কালেকশন। আমায় লিখতে দিয়েছে, আমি লিখেছিলাম মাই ফেভারিট হবি ইজ স্লিপিং। ঘুমানোই আমার ইচ্ছে। আমি যখন ঘুমোই একটা শান্তির জগতে চলে যাই, যেখানে কোনো হিংসা নেই। মায়ের কোলে ঘুমোতে পারলে আমার মনে হয় আমি যেন এক স্বপ্ন পুরীতে বাস করি। আমার মনে আছে সঞ্জয় দা, টিচার যখন সাঁতারা দেখলেন আমাকে উনি ডেকে বললেন, ইয়ার কি পাইছাস? হ্যাঁ, উনি বেতের বাড়ি আমাকে দিলেন। উনি ভাবলেন আমি বুঝি ওনাকে অসম্মান করি। কিন্তু আমি একটা নতুন কথা বলতে চেয়েছিলাম, যেটা আমার মনে হয়েছে এটাই বুঝি আমার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, এটা আমি বলতে পারব। আমার উদ্ভাবনী শক্তি সেই দিনই গালাঞ্জলি দিয়েছিল, বিসর্জিত হয়েছিল। শুধু আমার নয়, তারা ভারত জুড়ে আমরা উদ্ভাবনী শক্তি, চিন্তা, ভাবনা, ক্রিয়েটিভিটি কোনোদিন ছাড়ব। তার ফলে কি হচ্ছে, একটা তথ্য দিই।
যে পেটেন্ট মানে পেটেন্ট মানে কি করে জিনিস তৈরি করব তার যে তৈরি মানে ব্যবহারের অধিকারটা আমার আছে। আমরা বলি নতুন প্রযুক্তি ঠিক কথা, ভালো কথা, নতুন প্রযুক্তি। হ্যাঁ, নতুন প্রযুক্তি আমি যদি বিদেশ থেকে নিয়ে আসি, আমাকে তার কাছ থেকে আনছি, তাকে আমাদের রয়্যালটি দিতে হবে, পয়সা খরচা করতে হবে। আর সেই প্রযুক্তি যদি আমার নিজের থাকে তাহলে আর আমার সে ধরনের খরচা নেই। আমি নানান আমার দেশের প্রয়োজনীয় জিনিস আমি তৈরি করতে পারি। একটা চীনেতে, আমি চীনের প্রসঙ্গ বারে বারে আনছি, চীনেতে 2018 সালে বিশ্ব ব্যাংকের যে তথ্য রয়েছে তারা বলছে যে 2018 সালে সেখানে 14 লক্ষ পেটেন্ট অ্যাপ্লিকেশন, 14 লক্ষ পেটেন্ট অ্যাপ্লিকেশন, আর সেখানে ভারতবর্ষে মাত্র 16,000। সঞ্জয় দা, 16,000-এর মধ্যে যে আমি হিসেব জোগাড় করেছি, এই 16,000 পেটেন্ট হারা খুব দু চারটি খুব সামান্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই, অধিকাংশই হচ্ছে ডিআরডিওর অর্গানাইজেশনস, কিছু আইআইটিস, ইনস্টিটিউট অফ সায়েন্স, এর বাইরে ইউনিভার্সিটি কোনো অবদান তারা নেই। এই যে পেটেন্ট অ্যাপ্লিকেশন আর হচ্ছে কি অধিকাংশ হচ্ছে ইউনিভার্সিটি। আমাকে নলেজ এমন ভাবে তৈরি করতে হবে, এমন ভাবে স্কিল তৈরি করতে হবে, সেটা মানুষের কাছে। আজকের এই কোভিড-19 এলো, আমরা বুঝতে পারছি যে একটা অসহায়তার অবস্থা। আমরা এটাও বুঝতে পারছি যে চীন একটা বিপজ্জনক জায়গায় গিয়ে হাজির হয়েছে, সারা বিশ্বে তার একটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। এখানে আমাদের একটা বিরাট সুযোগ আসছে। চীন হয়তো অনেকটা বাজার হারাতে পারে, মানুষ চীনকে হয়তো আগের মতন বিশ্বাস করবে না। তাহলে আমাদের একটা সুযোগ থেকে যে আমরা যদি চীনের বাজার কিছুটা দখল, বাজার আমি তথ্য দিয়ে গোলমাল পাকাতে চাই না, বিশাল বাজার তারা দখল করে বসে আছে, কিন্তু কিছুটা যদি দখল করতে পারি, তার মানে আমাদের দেশে জিনিস তৈরি হবে, আমাদের দেশে লোক চাকরি পাবে, অনেকটাই আত্মনির্ভর ভারত যদি আমরা করতে পাই, তাহলে আমাদের এই পুরনো শিক্ষা, ক্লাসে গিয়ে শিক্ষক খালি মানে তার নলেজটা ডিস্ট্রিবিউট করে গেলেন, হি সিম্পলি আ ডিস্ট্রিবিউটর অর আ রিটেইলার, ছাত্রদের উদ্ভাবনকে জাগিয়ে কি করে নতুন জিনিস তৈরি করতে। আমি এটা বলি, আমি যখন রেনবিন দাসুয়ে মানে পিপলস ইউনিভার্সিটিতে পড়াতাম, আমার পাশেই ছিল একটা মানে রিসার্চ সেন্টার, কিউকাম্বার রিসার্চ সেন্টার, মানে শশার গবেষণা। সেখানে আমার বন্ধুরা বলতো, দেখো আমাদের কাছে মানে সরকারের তরফ থেকে বলা হয়েছে উৎপাদন কি করে বাড়ানো যায়, কি করে শশার উৎপাদন বাড়াতে হবে, এক একখানে শশার একটা সার্কামফারেন্স বলে দিয়েছে, একটু বেশি আমাদের করতে হবে। চিন্তা করুন, মানে তারা সারা দিনই সেই ধরনের গবেষণায় ব্যস্ত, কেননা শশার উৎপাদন প্রয়োজন। শশা এমনই একটা প্রোডাক্ট যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে সুবিধাজনক। শুধু শশা এবং সর্বত্র আজকে দেখুন চীনের সর্বত্র সব জায়গায় নিজের প্রযুক্তি, যদি আপনি এয়ারফোর্স দেখেন, নেভিকে দেখেন, হ্যাঁ, ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় যে তারা নিজের প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু আমাদের যেতে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, মানে অপরের উপরে আমরা এখনো নির্ভরশীল আছি। কেন বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ঠিক সেভাবে তৈরি করতে পারি। রাজাদা, মার্জনা করবেন, আপনাকে মানে কারণ এটা ঘন্টার পর ঘন্টা চলতে পারে। আমি জানি আপনি এত ইন্টারেস্টিং একটা জায়গায় এটাকে ধরেছেন না, এটাই হচ্ছে মূল কথা। আজকে সকালবেলা শুনছিলাম প্রধানমন্ত্রী বললেন যে when a teacher learns a nation leads, কত বড় কথা, when a teacher learn a nation leads। সেদিন যদি আপনার মাস্টারমশাই ওই আপনার ঘুমের এসেটাকে মর্যাদা দিতেন, তাহলে হয়তো একটা অন্যরকম কিছু হতো। যা হয়েছে তা অবশ্য মোটেই খারাপ হয়নি, এটা ভাবেন না। যাই হোক, আমাদের কোথাও না কোথাও একটা দাড়ি টানতে হবে। আমি কি দাড়ি টানিয়ে দেবো না আরেকটু একটা কথা বলে দেবো? একটু যদি দাড়ি টানা যায় তাহলে। না জানি, ঠিক আছে আর কিছু বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি খুবই আমি অত্যন্ত আমি মার্জনা চেয়ে নিচ্ছি আপনার কাছে। মার্জনা চাইবার কিছু নেই, আমাদের ওই সময়টা না মার্জনা চাইবার কিছু নেই। ভবিষ্যতে কোনোদিন সুযোগ থাকে আবার আলোচনায় আমরা আসবো। একদম। এবারে বারে একটা কথা উঠে আসছে কিন্তু, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক্সেলেন্স নেই। সত্যি কথাই তো, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথাও যেন
এক্সেলেন্সটাকে ওই নম্বরের নিরিখে ভাবা হয়, আমরা কতটা শিখতে পারলাম বা আমরা কতটা নিজেদের অ্যাপ্লাই করতে পারলাম, সেই দিকটা বোধহয় সত্যি কথা এখনো অব্দি সেরকম ভাবে কোথায় বোধহয় ভাবা হতো না। এখনো নিশ্চয়ই যে ব্যবস্থা হবে তাতেও কিছু খামতি থাকবে, সেও ধীরে ধীরে পাল্টাবে। আমি আমাদের পরবর্তী বক্তা হিসেবে আমন্ত্রণ করছি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষকে। বন্ধুবর স্বরূপ প্রসাদ ঘোষ একজন অত্যন্ত বিচক্ষণ শিক্ষাবিদ। কারণ আমি আর স্বরূপ আমরা একই স্কুলের ছাত্র, সুতরাং স্বরূপ আমার থেকে অল্প খানিকটা জুনিয়রও বটে। কিন্তু স্বরূপের যারা আমি আর স্বরূপ যখন দেখা হয় আমাদের, আর স্বরূপের ছাত্রছাত্রীরা যেভাবে ওকে ঘিরে ধরে যে আমার একটু সময় লাগে ওর কাছে পৌঁছতে, একটু দূরে থাকতে হয়, তাতে বুঝতে পারি যে স্বরূপ ইজ এন এক্সট্রিমলি পপুলার টিচার। তো আজকে আমি শিক্ষাবিদ স্বরূপ প্রসাদ ঘোষের কাছে অনুরোধ রাখছি যে আমাদের এই রাষ্ট্রীয় শিক্ষা নীতি নতুন যেটি এসছে সেই ব্যাপারে যদি ওর বক্তব্য আমরা জানতে পারি। বন্ধু বরেষু আমাদের সঞ্জয় বাবু, শ্রদ্ধা বরেষু স্মৃতি কুমার স্যার, প্রীতি বরেষু রাজাগোপাল দা, প্রীতি বরেষু বিমল দা। আমাদের এই রাষ্ট্রীয় শিক্ষানীতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, বিভিন্ন বিন্দু আমার পূর্ববর্তী দুই বক্তা ছুঁয়ে গেছেন, সেই বিন্দুগুলিকে আমি আর পুনরালোচনায় যাব না। আমি যে বিন্দুগুলো আছে যেটা স্পর্শ করা যেতে পারে সেইখানে বলছি, কারণ সঞ্জয় খুব কড়া শাসন রেখেছে, পুজোর ঘন্টা তৈরি রেখেছে। বাধ্য হয়ে ভাই, আমার হাতে নেই। তো আমাদের এই যে ইউজিসি, এআইসিটি একাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন রেড টেপিজমের মধ্যে আমরা ত্রস্ত ব্যস্ত ছিলাম, সেইখান থেকে যে একটা হায়ার এডুকেশন গ্রান্টস কমিশন এবং রাষ্ট্রীয় শিক্ষা যে আয়োগ এই যে নির্মাণের জায়গায় যাওয়া হচ্ছে, তাতে এই রেড টেপিজম কমবে। শিক্ষায় এই রেড টেপিজম কমাটা অত্যন্ত জরুরি ছিল। আরেকটি প্রণিধানযোগ্য কাজ করা হয়েছে, যেটি ছুঁয়ে গেছেন স্মৃতি কুমার স্যার, যে প্রাইমারি এডুকেশনকে বোধহয় প্রথম এতটি গুরুত্ব দেওয়া হলো, এবং আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এদের অ্যাপিল ছিল যে আমাদের যে নতুন শিক্ষানীতি হবে তাতে ছাত্রের বোঝা যেন কমে, এবং সেদিকে দৃষ্টিপাত করা হয়েছে, কারিকুলামের দিকে দৃষ্টিপাত করা হয়েছে যাতে ছাত্রের বোঝা কমে। একটা সমালোচকরা বলছেন যে প্রাইভেটাইজেশন এতে বাড়বে, নয়, প্রাইভেট এবং পাবলিককে ইকুয়াল গুরুত্ব দেওয়া হবে বলা হয়েছে। কারণ সরকারের একার হাতে অত অর্থ নেই যে সে সমগ্র ভারতবর্ষের শিক্ষা খাতে যে খরচা দরকার সেই খরচা করে সমস্ত ভারতবাসীকে শিক্ষা অঙ্গনের বলয়ের মধ্যে নিয়ে আসতে পারবে। তবুও এই সীমিত সাধনের মধ্যেও সরকার প্রতিজ্ঞা করেছেন যে শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি পাবে। একটি দুষ্প্রচার চলছে যে 1 বছর বাড়িয়ে দেওয়া হলো, 3 ইয়ার্স গ্রাজুয়েশনকে 4 ইয়ার্স করে দেওয়া হলো, গরিবের ছেলে 1 বছরের টাকা পাবে কোথা থেকে? একটু অঙ্ক কষে দেখতে বলা বিনীত অনুরোধ রাখছি। 10 + 2 + 3 15, 5 + 3 + 3 + 4 15, অর্থাৎ মূলগত ক্ষেত্রে 1 বছরও বাড়ছে না। 4 ইয়ার্স গ্রাজুয়েশন রাখার পিছনে উপকার যেটা, অতীতে ব্রিটেনে যাওয়ার যে তাড়া ছিল বা আগ্রহ ছিল, এখন আমেরিকায় যাওয়ার আগ্রহটা বেড়েছে, এবং আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত 4 ইয়ার্স গ্রাজুয়েশন ছাড়া সেভাবে স্বীকৃতি পাওয়া যায় না, সেটার দিকে নজর রাখা হয়েছে। যার জন্য ইঞ্জিনিয়ারিং ছেলেরা যেরকম ভাবে যেতে পারে, জেনারেল সায়েন্স আর্টস এর ছেলেদের অসুবিধে হয়, তাদের করতে হচ্ছিল কি 1 বছর মাস্টার্স করে যেতে হচ্ছিল, প্রাইভেট মানে আপার স্ট্যান্ডিং নেবার জন্য জিআরই ট্রাইফেল দিয়ে একটা ভীষণ অসুবিধার মধ্যে তারা পড়তেন। সেই জায়গা থেকে অনেকটা বেরোনো যাবে। 21st সেঞ্চুরি স্কিল এই জায়গাটায় প্রধানমন্ত্রীও জোর দিয়েছেন,
শিক্ষামন্ত্রীও জোর দিয়েছেন যে জব সিকার থেকে জব ক্রিয়েটার, যার সঙ্গে যে স্বপ্নটা স্বচ্ছ ভারত, সমৃদ্ধ ভারত, সশক্ত ভারত, শ্রেষ্ঠ ভারতের যে গভর্নমেন্ট পলিসি, যার সঙ্গে আত্মনির্ভর ভারত যুক্ত, সেটার সঙ্গে যুক্ত করার জন্য স্কিল যেটা টেকনোলজি ওরিয়েন্টেড হওয়া উচিত, সেইটাকে লিপিবদ্ধ করা হয়েছে। কোয়ালিটি এনহ্যান্সমেন্ট যেটা দরকার, যারা বলছেন দুটো বড় পরীক্ষার জায়গায় একটি বড় পরীক্ষা দেওয়া হলো, তাতে ভীষণ রকম ভাবে ছেলেদের ক্ষতি হবে, ছেলেদের সঙ্গে একটু দয়া করে কথা বললে দেখবেন তারা চৈতন্য মহাপ্রভুর মতো দুহাত তুলে নৃত্য করছে। দে আর ভেরি হ্যাপি। কারণ ওই ক্লাস 10 আর 12 এর মধ্যে সিলেবাসের যা ফারাক ছিল, তাতে একটি ছাত্রকে কি বিপদে পড়তে হতো সে ছাত্রটি মর্মে মর্মে জানে। এবং আরো একটি কথা হচ্ছে, আমাদের যারা আরেকটু বড় রয়েছেন, বাবারা বা একটু দাদারা, তারা কিন্তু এই সিস্টেমের সঙ্গে খুব অপরিচিত নন। তাদের সময় এই 10+2 ছিল না, তাই এটার সঙ্গে অমর ভারতবাসী পরিচিত নয়। এই যে এটা রে 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 করে প্রতিক্রিয়া, এটাও কিন্তু অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। আমাদের গরিব দেশ, একটা ছেলে পড়তে পড়তে আর্থিক কারণে পড়তে পারলো না, ছেড়ে দিতে হলো, তাকে আবার পুনরায় প্রথম থেকে শুরু করতে হয়েছিল। এই মাল্টিপল এক্সিট যে সিস্টেমটা, তাতে তার অনেক সাশ্রয় হবে। এই যে ভার্চুয়াল ল্যাব, অনলাইন ক্লাস, এতে শিক্ষার খরচা কমবে। ওপেন এডুকেশনের দিকে, ওপেন ইউনিভার্সিটির দিকে যে নজর দেওয়া হয়েছে, তাতে শিক্ষাটার ব্যাপ্তি বাড়বে। যে পরিবারগুলো নিম্ন মধ্যবিত্ত দরিদ্র সীমার মাঝে লড়াই করছে, তাদের দিকে তাকিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজে দরিদ্র বাড়ি থেকে এসেছেন, দরিদ্র নারায়ণের কথা তিনি প্রথম মনে রাখেন। কি কষ্ট করে তাকে নিজেকে পড়াশুনো করতে হয়েছিল তিনি মর্মে মর্মে জানেন। তাই সেই দিকে নজর রেখে এই ব্যবস্থা করা হয়েছে। ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ব্যবস্থা করা হয়েছে নির্খরচায়। কারণ আপনি যদি ইউরোপের ইউনিভার্সিটি গুলোর দিকে অ্যাপ্লাই করেন, দেখবেন জার্মান বা ফ্রেঞ্চ ইউনিভার্সিটি গুলো হায়ার এডুকেশনে ফ্রি, কিন্তু সেখানে আমাদের ছেলেরা অ্যাপ্লাই করতে গেলে তাদের হৃদকম্প বেড়ে যায়। কারণ জার্মানিতে যেতে গেলে জার্মান জানতে হবে, ফ্রান্সে যেতে গেলে ফ্রেঞ্চ জানতে হবে, তারা জানে না। তাই জন্য শুধু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ না, যেটা স্মৃতি কুমার স্যার অত্যন্ত যত্নের সঙ্গে তুলেছে, ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ভেরি রাইট, শুধু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ না, ফরেন ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, প্রত্যেকটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সংস্কৃতকে তো অবশ্যই গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রাণ সংস্কৃতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সংস্কৃতকে প্রত্যেক ভারতবাসীর দরজায় নিয়ে যাওয়ার জন্য যত টাকা খরচা হওয়া উচিত খরচা করা উচিত। তাই সংস্কৃতের প্রতি যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা আমাদের প্রাণের ডাক। সেটা অনেক দিন অবজ্ঞার জায়গা ছিল। সংস্কৃত ভারতীকে যে আবার তার প্রাণ কেন্দ্রে স্বর্ণ সিংহাসনে ফেরানো হচ্ছে, এটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। আরেকটি যে জায়গাটা, the committee has proposed to restructure higher education, তিনটে ধারায়। ফার্স্ট কি বলছে, ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ এন্ড হাই কোয়ালিটি টিচিং, এখানে সবচেয়ে বেশি গ্রান্ট দেবে সরকার। তারপর সেকেন্ড টাইপ কি বলছে, বলছেন হাই কোয়ালিটি টিচিং, যেটাকে মাল্টিপল ডিসিপ্লিনারি কলেজ বলা যায়, কলেজগুলোকে যে এই মাল্টিপল ডিসিপ্লিন পড়ানোর জন্য অনুমতি দেওয়ার জায়গায় এবং তাদের অটোনমি দিকে যাওয়ার জায়গায় যে চেষ্টা করা হচ্ছে, একটি পরীক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, এই যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটি কিন্তু অত্যন্ত ভালো। রাজাগোপাল দা জানে, আমাদের সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে 2 ইয়ারের পরীক্ষা দেবার সময় আমাদের যে কি প্রীতি জাগরিত হতো, আমরা সকলে মর্মে মর্মে জানি। সেইখানে এই করোনা উত্তর সময় আগামী দিনে এরকম আরেকটি বিপদের মধ্যে আমরা পড়বো না, সেই গ্যারেন্টি কোথাও নেই। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর একটা পরীক্ষা হতো, থার্ড ইয়ারের পর অনার্স পরীক্ষা হতো, 3 ইয়ার্স গ্রাজুয়েশনে। তো এই জায়গায় দাঁড়িয়ে মাল্টিডিসিপ্লিনারি করে, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম করে, মেজর মাইনর সাবজেক্টে অপশনস বাড়িয়ে দিয়ে
যে মেজর সাবজেক্ট কেউ যদি ফিজিক্স নেয় তার যদি ফিলসফি পড়তে ইচ্ছে করে কেন পারবে না? কেউ যদি ম্যাথমেটিক্স নেয় তার যদি হিস্ট্রি পড়তে ইচ্ছে করে কেন পারবে না? আমি একজন অধ্যাপকের নাম করছি, অনেকে জানেন, বিখ্যাত বাড়ির ছেলে, গিরিশচন্দ্র ঘোষের বংশ, প্রফেসর আনন্দমোহন ঘোষ, বি কলেজ শিবপুর ছিল তখন, প্রথম কম্পিউটার সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বি কলেজ শিবপুরে, কলকাতায় কম্পিউটার সায়েন্স সেকশনের প্রায় প্রাণ পুরুষ উনি, এবং আইআইটির প্রফেসর প্রীতিময় ভট্টাচার্য। আনন্দমোহন বাবুর আরেকটি জায়গায় অত্যন্ত আগ্রহ ছিল, সেটা ফিলসফি। রামকৃষ্ণ মঠ মিশনে নীরদবরণ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে অনন্ত সময় ফিলসফি নিয়ে ওনার আলোচনা হয়েছে, লেকচার দিয়েছেন, অপূর্ব লেকচার দেন ফিলসফির উপর, কিন্তু আদতে তার ডিগ্রি হচ্ছে কম্পিউটার সায়েন্সে। একই রকম ভাবে প্রফেসর প্রীতিময় ভট্টাচার্য ম্যাথামেটিক্স এর লোক, অত্যন্ত সুন্দর লেকচার দেন হিস্ট্রির ওপর। কেন পড়তে পারবেন একজন ম্যাথামেটিক্স এর ছাত্র যদি তার হিস্ট্রি পড়তে ইচ্ছে করে? এবার বলছে কি, কত বুদ্ধি খাটিয়েছে, সমালোচনা তো করতে হবে, ডিগ্রিটা তাহলে কিসের দেবে? পৃথিবী জুড়ে এই জিনিস চলছে। আমি যদি ফিজিক্স আমার মেজর হয়, ডিগ্রি ফিজিক্স এর হবে, আমার হিস্ট্রি মেজর হলে ডিগ্রি হিস্ট্রির হবে, আমার ইকোনমিক্স মেজর হলে যেটা মেজর সাবজেক্ট ডিগ্রি তার হবে। মাইনর সাবজেক্টে মাল্টিপল চয়েস থাকবে, সেটা কিনা ছাত্রের নিজের ইচ্ছার মতো সে চয়েস করতে পারবে। সেখানে শিক্ষাকে তার বহন করে চলতে হবে না, শিক্ষা তার বাহন হবে। সেটাই তো আমরা সকলে চাই। সে যদি প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়ে মাস্টারমশাইকে ভয় পায়, শিক্ষাকে ভয় পায়, আমাদের রিপোর্ট বলছে, কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গনজির যে রিপোর্ট, সেই রিপোর্টে বলছে এই রকম চলতে থাকে 10 কোটি ভারতীয় ছাত্র শিক্ষা অঙ্গনের বাইরে চলে যাবে। সেই ছাত্রকে তো আপনাকে নিয়ে আসতে হবে শিক্ষার মধ্যে, তার শিক্ষা সম্পর্কে ভীতিটাকে তার দূর করতে হবে। সেই জায়গায় আমাদের এখানে নতুন শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুন্দরভাবে স্পর্শ করেছে। আরেকটি কি করেছে, সিঙ্গল কমন এন্ট্রান্স এক্সামিনেশন। কলেজে ঢুকতে গেলে একটা কমন এন্ট্রান্স দিতে হবে। এই বিবিধ ভারতীয় এক একটি কলেজে যে ভর্তির যে আমরা কাহিনী শুনি, মহাভারত শুনি, সেই কাহিনী আমরা সকলে জানি কি আনন্দের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময় যায় এবং গার্জেনরা যান। সেইখান থেকে মুক্ত করার চেষ্টা হয়েছে। এবং আরেকটি জায়গায় এম্পাওয়ারিং দ্য ইয়াং স্কিলস, যে ইয়াং ছেলেটি তাকে এম্পাওয়ার করা, বলছে সোসাইটিকে এম্পাওয়ার করতে গেলে তাকে এম্পাওয়ার করতে হবে। এবং যে সাবজেক্ট গুলো জোর দেওয়া হয়েছে, সমস্ত বিষয় এক্সাম্পল তুলে আনার সময় নেই। আমি আজকে প্রধানমন্ত্রীর ওয়ার্কশপটায় ছিলাম, এরকম একাধিক, লখনৌ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অত্যন্ত সুন্দর বক্তৃতা করেছেন। এই জায়গাগুলোয় বলছেন যে আপনি ভাবুন ট্যুরিজম, এবং ট্যুরিজম হচ্ছে 1:3 রেশিওতে আপনার জব ক্রিয়েট করে। প্রফেসর সুবীর চৌধুরীর একটা বিখ্যাত লেখা আছে, বিটুইন দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট, যে জয়নিং প্যাটার্ন। সেইখানে সুবীর চৌধুরী লিখছেন যে 1 ইউনিট অফ মানি যদি আপনি ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনে ট্যুরিজমে খরচা করেন, তাহলে দেখা যায় যে আপনি জব যেটা জেনারেট করেন 3 টাইমস দ্য মোর। তো আমাদের লেবার ইন্টেন্সিভ। এবং শেষ করছি, কারণ 7টা আশেপাশে চলে গেছে, সঞ্জয় ঘন্টা বাজাবার আগেই আমি নিজেকে থামিয়ে নিচ্ছি, যে দুটো ট্যুরিজম আগামী দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে, যে একটা এডু ট্যুরিজম, একটা মেডিকেল ট্যুরিজম। আপনার এডু ট্যুরিজমে এই যে কথাটা তুললেন রাজাগোপাল দা, খুব সুন্দর, যে আমাদের এখানে যেসব ছাত্ররা আসে তাদের জোর করে একটা ট্রিটি মেনে যেন ঘাড় ধরে নিয়ে আসা হচ্ছে, এরকম সেরকম দরকার হবে না। বলছে 2-ওয়ে ট্রাফিক। আমাদের এখানেও যেমন আমরা ফরেন ইউনিভার্সিটিকে দপ্তর খুলতে দেবো, আমাদের ইউনিভার্সিটি গিয়েও বাইরে দপ্তর খুলবে, আমাদের আইআইটি গিয়ে বাইরে দপ্তর খুলবে, আমাদের আইআইএম গিয়ে বাইরে দপ্তর খুলবে, আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি গিয়ে বাইরে দপ্তর খুলবে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গিয়েও বাইরে দপ্তর খুলবে। এবং বিশেষ করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং আপনার সাউথ ইস্ট এশিয়া, এইখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণযোগ্যতা পাবে, কারণ সেখানের মানুষের যে
আর্থিক অবস্থায় তারা আমেরিকা ইউরোপে গিয়ে পড়ার আর্থিক অবস্থা তাদের নেই। এবং যেহেতু আমাদের শিক্ষকরা ইংরেজিতে কথা বলতে পারেন, ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন, তাদের পক্ষে সুবিধে হবে। এই সমস্ত জায়গাগুলোকে দেখা হয়েছে। গ্লোবাল স্ট্রাকচারের সঙ্গে আমাদের ইন্ডিয়ান স্ট্রাকচারের একটা টিউনফুল ব্যালেন্স করেছেন কস্তুরী রঙ্গনজি। বিশ্বের কথা বলতে গিয়ে, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলতে গিয়ে ভারতবর্ষকে হারিয়ে ফেলেনি, আবার ভারতবর্ষের কথা বলতে গিয়ে বিশ্বকে অস্বীকার করেন। এই সুন্দর যে ব্যালেন্সটা তৈরি করেছেন, সংস্কৃতের সঙ্গে সায়েন্সের, এডুকেশনের সঙ্গে স্পিরিচুয়ালিটি, জব ক্রিয়েশনের সঙ্গে টেকনিক্যাল এডুকেশনের, এই যে অমৃত বর্ষণটা হয়েছে, এটাকে আবার শেষ দুটো কথা বলে শেষ করছি। প্রধানমন্ত্রীজি উদারতার সঙ্গে বলেছে, যেভাবে প্রায় 2.5 লক্ষ সাজেশন পাবলিক ডোমেনে পড়ার পর গ্রহণ করা হয়েছে, আগামী দিনে যদি আরো সাজেশন দেওয়া হয় এবং সেগুলো গ্রহণ করার মতো 100 বার গ্রহণ করা হবে। সেখানে দল মত কিচ্ছু নয়, তার সাজেশনটা যদি গ্রহণযোগ্য হয় নিশ্চয়ই গ্রহণ করা হবে। এবং তার সঙ্গে আরেকটা বলা হয়েছে, খোলা মনে আলোচনাকে নেওয়া হবে, কোনো উপমণ্ডুকতার মধ্যে নেই, খোলা মনে আলোচনা নেওয়া হবে, গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে এবং প্রত্যেক 5 বছর অন্তর এটির পর্যালোচনা করে বিয়োজন এবং সংযোজন করা হবে। তাই না পড়ে, একটা দীর্ঘ রিপোর্ট না পড়ে পাবলিশ হবার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে ব্যস্ত, এবং প্রতিক্রিয়া দিতে এমন প্রতিক্রিয়া দিচ্ছে যেগুলো লেখাই নেই, সেই প্রতিক্রিয়া চলে আসছে একেবারে টেলিভিশনের পর্দায়। আমি ধন্যবাদ দেব এই ওয়েবিনার যারা অর্গানাইজ করছেন তাদের। আমরাও ম্যাকাইয়াস থেকে এই ওয়েবিনার করেছি, চেয়ারম্যান সাহেবও করেছেন। আমাদের ম্যাকাইয়াস থেকে এই ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে ওয়েবিনার হয়েছে। তাই এই বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে মানুষের মধ্যে যে নিউ এডুকেশন পলিসি নিয়ে একটা আগ্রহ বাড়ছে, সেই আগ্রহটা আরো সুদীর্ঘ প্রসারিত হোক এবং দৃঢ় হোক। যেটা লাস্ট কথা আমাদের স্যার বলেছেন, স্মৃতি কুমার স্যার, যে এডুকেশন কনকারেন্ট লিস্ট এবং এখানে একটা পলিটিক্যাল উইলের ব্যাপার আছে, অত্যন্ত ঠিক কথা। কিন্তু এও তার সঙ্গে স্টেট লিস্টের ওপর স্টেট গভর্নমেন্টের পুরো অধিকার আছে, সেন্ট্রাল লিস্টের ওপর সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো অধিকার আছে, রেসিডিউয়ারি পাওয়ারের ওপর সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো অধিকার আছে। কনকারেন্ট লিস্টে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দুজনের অধিকার আছে যতক্ষণ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এগ্রি করছেন। যখন এগ্রি করছেন না, দুর্গা দাস বসু পরিষ্কার লিখছেন যে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্যই প্রণিধানযোগ্য। এইটুকুনি বলে পণ্ডিতে বোঝে ইঙ্গিতে সকলের কাছে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সঞ্জয় বোধহয় সময় মতো শেষ করেছি। বন্ধুবর স্বরূপ প্রসাদ ঘোষকে কিভাবে ধন্যবাদ দেবো আমি জানি না। মানে একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে উনি এরকম ভাবে শেষ করলেন। আমার একটা মুশকিল হচ্ছে, আমি সেই আমাদের আমলের পণ্ডিত মশাইদের মতো ব্যবহার করছি আর কি, মানে ওই বেত নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখনকার সাথে, যেটা একেবারেই খাপ খায় না, কিন্তু কি করব, উপায় নেই। যাক, স্বরূপ যেটা বললেন, মানে কোথাও একটা জায়গায় একটা জিনিস বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল ভ্যালুস, তার সাথে আমাদের যে ন্যাশনাল গোল, এই দুটোর কোথাও একটা মেলবন্ধন তো করতেই হবে শিক্ষার মাধ্যমে, এবং সেই সাথে সাথে সেই শিক্ষা ব্যবস্থাটা যাতে ভবিষ্যৎ মানে ফিউচার রেডি হয়, সেটাও আমাদের এনশিওর করতে হবে। এই তিনটে জিনিস করতে গিয়ে কোথাও হয়তো আমরা ধাক্কা খাবো। কোথায় ধাক্কা খাবো? যেরকম এখন যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, একটি সমান্তরাল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেইটিকে কিভাবে একটা মানে মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পৃক্ত করা যায়, আমি এখনো আমার কাছে সেই জিনিসটা এখনো পরিষ্কার নয়। অর্থাৎ এখনো তো নানা রকম বোর্ড বা কাউন্সিল ইত্যাদি রয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে। সেই এজেন্ডাটা
হয়তো আমাদের ন্যাশনাল গোলের সাথে সম্পৃক্ত নয়। যাই হোক, আমি আমাদের শেষ বিশ্লেষক হিসেবে প্রফেসর বিমল শঙ্কর নন্দকে আমন্ত্রণ জানাচ্ছি। বিমলদা, আপনি একটু পরে জয়েন করেছেন, আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনি কিন্তু বেশিরভাগটাই আপনি হয়তো শুনতে পেয়েছেন। আপনার কাছে বিনীত অনুরোধ, শেষ বিশ্লেষক হিসেবে আপনি যদি একটু উপসংহার টানেন, এবং যে কথাটি আমি শেষে বললাম যে কিছু বোর্ড বা কিছু অ্যাসোসিয়েশন এরকম আছে যাদের হয়তো আমাদের দেশের ন্যাশনাল গোলের সাথে যেটা হয়তো সমান্তরাল নয়, বা আমাদের ন্যাশনাল ভ্যালুসকে হয়তো রিফ্লেক্ট করে না। সেক্ষেত্রে ভবিষ্যতে কি করা প্রয়োজন, যেটা শিক্ষার মাধ্যমে আমরা সেই যে বাধাটা আছে সেটা অতিক্রম করতে পারি, যদি একটু ছুঁয়ে যায়। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, বলুন। ওকে, নমস্কার। এবং আমি এই মিনিট 7-8 পরে জয়েন করেছি, একটু লাইনে গোলমাল হচ্ছিল, বাকি পুরোটাই আমি শুনেছি। শেষে বলার একটা সুবিধে আছে, সেটা হচ্ছে বাকি আগে যারা বলেন তারা মোটামুটি বলেই দেন, একটু সামাকটা করতে হয়, আমি সেটাই করব। আর আমার একটা সুবিধে আছে, যেটা হয়তো রাজাগোপালদার নেই বা স্বরূপের নেই। আমি সিদ্ধিদার গ্রামের বাড়ি আছে কিনা বলতে পারবো না, কিন্তু সিদ্ধিদার কলকাতায় থাকে এটুকু জানি। তো আমার দুটো জায়গায় বসবাসের অভিজ্ঞতা এখনো আছে। করোনার কারণে মেদিনীপুরে যেতে পারি না, কিন্তু মেদিনীপুরে এখান থেকে 190 কিলোমিটার দূরে আমার একটা বাড়ি আছে। স্থানীয় স্কুলে পড়েছি, স্থানীয় কলেজে পড়েছি, আবার মেট্রোপলিটন সিটি কলকাতাতে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। চাকরি সূত্রে কলকাতায় থাকি, কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই, এবং গত 32 বছর ধরে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 বছর ধরে আমি বিভিন্ন ভাবে গেস্ট ফ্যাকাল্টি বা নানাভাবে আমি পড়াতে যাই। এবং আমার সেই অভিজ্ঞতাটা রয়েছে। দু ধরনের শিক্ষা ব্যবস্থা, গ্রাম, শহর, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার একটা প্রত্যক্ষ যোগ রয়েছে। তার সঙ্গে আমার আরেকটা যোগ রয়েছে, যেটা বাকি তিনজনের হয়তো নেই, সেটা হচ্ছে আমি শিক্ষক সংগঠনের সঙ্গে আমার একটা যোগ রয়েছে। ফলে সেই দিক দিয়েও আমি এটাকে দেখতে পারি। এখন এই যে নতুন শিক্ষানীতিটা হয়েছে, এটা নিয়ে হইচই যেরকম হচ্ছে, বিশাল হইচই হচ্ছে তা নয়, অনেক রাজ্যগুলো খুব ভালোভাবেই মেনেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে বাধাগুলো আসছে, সেই বাধাগুলোর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের এই শিক্ষানীতিটা অনেক দিন পরে হলো। তার আগে আমরা জানি যে 1986 সালে রাজীব গান্ধী একটা শিক্ষানীতি চালু করেছিলেন। তার আগে আমরা তো জানি যে এই শিক্ষা নিয়ে ব্রিটিশ আমলেও প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। 1935-এ মেকলেস মিনিট আছে, সিদ্ধিদা নিশ্চয়ই জানেন। 1850 পরে উডস ডেসপ্যাচ আছে, 1882-তে হান্টার কমিশন আছে, তারা শিক্ষা নিয়ে অনেকগুলো সুপারিশ করেছিল। বা স্বাধীনতার পরেও আমরা জানি যে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিশন করা হয়েছিল উচ্চশিক্ষার জন্য, সেকেন্ডারি এডুকেশনের জন্য মুদালিয়ার কমিশন হয়েছিল। এগুলো সবই শিক্ষা নিয়ে সরকার ভাবনা চিন্তা করেছে প্রথম থেকে। তবে কম্প্রিহেন্সিভ ভাবনা চিন্তা হয়েছিল 1964-এ তৈরি করা কোঠারি কমিশন, যার কথা আমরা প্রায়ই বলে থাকি। এবং তার ভিত্তিতে আমরা দেখি যে 1968-এ এডুকেশন পলিসি হয়, লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে কোঠারি কমিশন বলেছিল শিক্ষাটাকে বাড়াও, সবার মধ্যে শিক্ষাটাকে ছড়িয়ে দাও, যাতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল 45 দ্বারায় যে শিক্ষা ছড়ানোর কথা বলা হয়েছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এনরিচমেন্ট অফ ক্যারিকুলামের কথা বলা হলো, এগুলো হয়েছিল। ফলে 1964-এ প্রথম এডুকেশন পলিসি, তারপর 1986-এ আর একটা এডুকেশন পলিসি হলো। যে এডুকেশন পলিসি কিন্তু ততদিনে ভারতবর্ষ অনেকটা এগিয়েছে, 64-এর অবস্থায় নেই। যার জন্য দেখবেন 1986-এ বেশ কিছু নতুন ভাবনা চিন্তা এসেছিল, যে এরকম একাডেমিক স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। এতদিন পর্যন্ত সার্বিক শিক্ষার কথা বলা হলো, এবার একাডেমিক স্ট্যান্ডার্ডের কথা বলা হলো। তারপর প্রাইভেট সেক্টর থেকে যে ফিনান্সিয়াল হেল্প সেটা নেওয়ার কথা বলা হলো, ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশনের কথা বলা হলো। এটা কিন্তু 1986-এর খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে আরেকটা কমিশন হয়েছিল, যদিও এটাকে এডুকেশন কমিশন বলা হয়নি, এটাকে বলা হয়েছিল ন্যাশনাল নলেজ কমিশন, যার নেতা ছিলেন, যার শীর্ষে ছিলেন স্যাম পিত্রোদা, যেখানে প্রধান লক্ষ্যই ছিল যে আগামী দিনে ইন্ডিয়াকে একটা নলেজ সোসাইটি তৈরি করতে হবে। এইভাবে আমরা কিন্তু এগিয়েছি। এখনকার যে শিক্ষা নীতি, যে বর্তমান 2020 সালে শিক্ষানীতি চালু হলো কস্তুরী রঙ্গন কমিশনের সুপারিশ অনুযায়ী, তার এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের ভাবতে হবে। এখন ভারতে শিক্ষা মৌলিক অধিকারে পরিণত হয়েছে, শিক্ষায় সমাজের বিভিন্ন অংশের অ্যাক্সেস বেড়েছে, কিন্তু আমরা পিছিয়ে আছি কোথায়?
আমরা পিছিয়ে আছি, একদিকে ইকুইটি, সবাইকে সমান এডুকেশন আমরা দিতে পারছি না, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন, অর্থাৎ একটা বড় জায়গায় কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। যারা ভালো স্কুলে পড়ছে তারা যে এডুকেশনটা পাচ্ছে, একেবারে গ্রামে, আমরা যে গ্রামে জন্মেছি বড় হয়েছি, এখনো আমার নিয়মিত যাতায়াত আছে করোনার আগে পর্যন্ত, সেখানে সেই এডুকেশন দেওয়া যাচ্ছে না। এই এই নতুন শিক্ষানীতি কিন্তু সেই জায়গায় আমাদের ধরার চেষ্টা করেছে। আমাদের এখানে একদিকে কিছু ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউট রয়েছে, আইআইএম রয়েছে, আইআইটি রয়েছে, কিছু কলেজ রয়েছে, কিন্তু সবার কাছে কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়া সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর নিউ এডুকেশন পলিসি সেই চ্যালেঞ্জ গুলোকেই উত্তর দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যে আনফিনিশড এডুকেশন এজেন্ডা গুলো ছিল এতদিন সেইটাকে পূরণ করার চেষ্টা করছে। তো এই দিক দিয়ে আমি মনে করি এটা খুব অনন্য জায়গায় রয়েছে। অর্থাৎ এখানে মূল লক্ষ্য হচ্ছে ট্রান্সফরমেশন, এডুকেশন সিস্টেমটাকে বদলাও, যার সঙ্গে একটা কনসেপ্ট জোড়া হচ্ছে ইনভিগোরেশন অফ দ্য এডুকেশন সিস্টেম, যাতে 2040-এর মধ্যে ইন্ডিয়া পৃথিবীর শ্রেষ্ঠ এডুকেশন সিস্টেমে পরিণত হতে পারে। আমি মনে করি এডুকেশন সিস্টেমে সেই সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। আরেকটা এখানে অভিযোগ আসছে বারবার যে প্রাইভেটাইজ হচ্ছে, কি উত্তর হচ্ছে একদম ভুল কথা, জাস্ট উল্টোটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে পাবলিক এডুকেশন সিস্টেমের উপর জোর দাও, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে হাই কোয়ালিটি চাইল্ডহুড কেয়ার সিস্টেম, অর্থাৎ একেবারে ছোটবেলা থেকে শুরু করো। এইটা করতে গিয়ে আগের সিস্টেমটাকে একটু বদলানো হচ্ছে, যেরকম স্কুল ক্যারিকুলাম পেডাগোগিতে বলা হচ্ছে আগেরটাতে সামান্য একটু বদল এনে 5+3+3+4, এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডুকেশন অ্যাক্রস অল দ্য স্টেজেস। এখনকার যে এডুকেশন, প্রাইমারির সঙ্গে সেকেন্ডারির না আছে কোনো যোগ, না কিছু মিল, সেকেন্ডারির সঙ্গে হায়ার সেকেন্ডারি মিল খুব সামান্য, হায়ার সেকেন্ডারি পাস করার পরে কলেজ এডুকেশন বা কলেজের পরে বিশ্ববিদ্যালয় এডুকেশন, এদের মধ্যে সংযোগ স্থাপনটাই একটা বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু এই সংযোগ স্থাপনের একটা চেষ্টা করা হয়েছে, ফলে এটা সেই দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি এটাকে সাধুবাদ দেব। তার সঙ্গে যুক্ত হচ্ছে হোলিস্টিক, মাল্টি ডাইমেনশনাল, মাল্টিডিসিপ্লিনারি, এন্ট্রি এক্সিটের যে মাল্টিপল জায়গা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বড় কথা টিচারদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে টিচার্স আর অ্যাট দ্য হার্ট অফ গুড এডুকেশন, আর পলিসি এমফাসিস হবে সে তার উপরে যে রিগোরাস টিচার প্রিপারেশন থ্রু 4-year টিচার এডুকেশন প্রোগ্রাম। এইটা কিছুদিন আগে পর্যন্ত ভাবা হচ্ছিল, এবারে কিন্তু সেটাকে রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে যে 4-year টিচার এডুকেশন একটা প্রোগ্রাম, যাতে টিচাররা নিজেদের তৈরি করতে পারেন। অর্থাৎ এই ঘরে বসে জাস্ট কোন ক্রমে পড়িয়ে দিয়ে এলাম, সেই যুগটা কিন্তু অনেকটা চলে গেছে। তার এবং পজিটিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হায়ার এডুকেশনের ক্ষেত্রে, হাই কোয়ালিটি রিসার্চ। কারণ রিসার্চ খালি একটা কিছু দিলাম ডিগ্রি পেয়ে গেলাম নয়, বলা হচ্ছে নলেজ ক্রিয়েশন, তার সঙ্গে আর্ট, সায়েন্স, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুতে ইকুয়াল এমফাসিস দাও, সবকিছুর ইকুয়াল ডেভেলপমেন্ট করো। এতদিন আমরা একটা অভিযোগ করতাম যে সায়েন্সের ক্ষেত্রে রিসার্চের বোধহয় সরকারের একটা উদ্যোগ বেশি থাকে, কারণ দেশের ইমিডিয়েট লাভ সেখান থেকে হয়। এই এডুকেশন পলিসিতে কিন্তু সেখান থেকে অনেকটা সরে আসা হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অটোনমি আর এম্পাওয়ারমেন্ট। বলা হচ্ছে যে রেগুলেশন হবে লাইট বাট টাইট, অল্প নিয়ম থাকবে কিন্তু শক্ত নিয়ম, নিয়মগুলোকে মেনে চলতে হবে। গুড গভর্নেন্স এর কথা বলা হচ্ছে, এবং যে সব মানে প্রতিষ্ঠান হবে সেটা পাবলিক স্পিরিটেডনেস থাকবে তার মধ্যে। আর যে একগাদা প্রতিষ্ঠান ছিল সেগুলোকে বদলে দিয়ে হেকি বলে একটা সংস্থা করা হবে। তারপর ধরুন লোকাল ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া হবে। এগুলো এখন নতুন নতুন একটা ভাবনা, সেটা কিন্তু এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি থাকবে যাতে কমন এন্ট্রান্স হয়, যেটা স্বরূপ বা বাকিরা সবাই বললেন। লক্ষ্যটা একটাই, আমি আর ডিটেলে যাব না কারণ আপনারা প্রত্যেকে বাকিরা তারা বলেছেন। লক্ষ্য একটাই, ইন্ডিয়াতে একটা এমন একটা এডুকেশনের স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়া যে পৃথিবীর শিক্ষার একটা কেন্দ্র হবে ভারতবর্ষ, বাইরে থেকে ভারতে পড়তে আসবে। যেরকম প্রত্যেক বছর আমাদের এখান থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে পড়তে যায়, এমন একটা সিস্টেম তৈরি করা যাতে বাইরে থেকে আমাদের এখানে পড়তে আসে। এটা করতে গিয়ে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে ভালো, কিন্তু এখানে আমার কতগুলো প্রশ্ন আছে, সরকারকে এদিকে নজর দিতে হবে। গত 32 বছর ধরে অধ্যাপনার অভিজ্ঞতায় আমার কতগুলো জিনিস আমি দেখেছি। তাও আবার আমি কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছি, একেবারে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছি।
এখানেই সঞ্জয়ের এই বক্তব্যটাতে আসি। আমি যখন হাওড়ার একটা কলেজে পড়াতাম, মাঝে মাঝেই ভর্তি প্রক্রিয়ায় নিজেকে রাখতে হতো, থাকতেই হতো, সবাই চাপ দিয়ে রাখতো। সেখানে মাঝে মাঝে দু ধরনের মাদ্রাসা ছাত্র আসতো, একটা হচ্ছে হাই মাদ্রাসা আর একটা হচ্ছে সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসা অনেকটা আমাদের হায়ার সেকেন্ডারির মতো, কিছু কিছু চেঞ্জ আছে, কিন্তু মোটামুটি হয়তো চেষ্টা করলে তারা ধরতে পারে। কিন্তু আরেক ধরনের মাদ্রাসা ছিল সিনিয়র মাদ্রাসা। আমি একদিন ওদের সিলেবাসটা দেখেছিলাম, আমি জানি না সেই আলিম ফাজিল ইত্যাদি মাদ্রাসাগুলো এখন আছে কিনা। সেগুলোতে অলমোস্ট মডার্ন সায়েন্টিফিক এডুকেশন কিচ্ছু নেই, কিচ্ছু পড়ানো হয়, অথচ তাদের এমন চাপ আসতো ভর্তি দিতে হতো, এবং কিভাবে দু একজন পাসও করে যেত, কিভাবে পাস করতে জানি না। কি হবে সেক্ষেত্রে? 2 নম্বর, যে রাজ্যগুলো আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে এটা মানতে চাইবে না, তাহলে কি আমাদের দেশে 2 রকমের সিস্টেম থাকবে? কিছু কিছু রাজ্য মেনে নেবে, কিছু কিছু রাজ্য মানবে না। 3 নম্বর, অনেকে জিজ্ঞেস করছেন যে ল্যাঙ্গুয়েজটা কি হবে, কারণ বহু রাজ্যে এবং তাদের সংখ্যাটা বেড়ে চলেছে, যে ইংলিশ মিডিয়াম যে এডুকেশন সেটা কি বন্ধ হয়ে যাবে? এর উত্তর একে একে কয়েকটা লাইনেই আমি দিয়ে দেবো। ইংলিশ মিডিয়াম এই মুহূর্তে উঠে যাওয়ার কোনো কথা কেউই বলছে না, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি মন্ত্রী, এখন যাকে শিক্ষামন্ত্রী বলা হচ্ছে, তিনিও বলেছেন ল্যাঙ্গুয়েজ পলিসিটা আমরা চাপাবো না, রাজ্যগুলো ঠিক করুক। কিন্তু এমন এখানে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে যা স্থানীয় ভাষা বা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি যাতে ভালো করে শেখে তার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। ইংরেজি একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে থাকছে, তুলে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় নম্বর, যে এই এডুকেশনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে হায়ার এডুকেশনের স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে আসা। গোটা ভারতবর্ষে যদি কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে হায়ার এডুকেশনে এন্ট্রি হয়, তাহলে কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখা যাবে। আপনারা দেখবেন যখন অধ্যাপনার জন্য নেট সেট চালু হয়েছিল, প্রবল বাধা এসেছিল। যখন পিএইচডির জন্য এন্ট্রি লেভেলে টেস্ট চালু হলো, নেট সেট বা ইত্যাদি, সেগুলো বাধা এসেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যাচ্ছে, কিন্তু এখনো গোলমাল আছে। এখন আমি জানি বহু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করানোর নামে কি করা হয়। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই এডুকেশন পলিসি মানলে সরে আসতে পারি এবং একটা নতুনের দিকে এগোতে পারি। কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায়। আগামী 2035-এর মধ্যে অ্যাফিলিয়েটেড কলেজ সিস্টেম তুলে দেওয়া হবে। এমফিল তুলে দেওয়া খুব ভালো হয়েছে, এমফিলের কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। পিএইচডি অনেক বেটার, এমফিলে তেমন কিছু নলেজ ক্রিয়েশন হয় না। অ্যাফিলিয়েটিং কলেজ সিস্টেমটাকে তুলে দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা ডিগ্রি দিতে পারবে। কিন্তু কলকাতার অজস্র কলেজে বা মফস্বলেরও বহু কলেজে, যেখানে একটা ছোট বাড়ি, এক একটা ডিপার্টমেন্টে একজন করে টিচার, 4 জন পার্ট টাইম টিচার, তারা কি করবে? যেখানে 5 জন নন টিচিং দিয়ে চলে, তো সেখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। বলা হয়েছে 6% দেওয়া হবে, কেন্দ্র 6% দেবে, রাজ্যগুলো যদি না দেয় রাজ্যের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার মনে হয় কেন্দ্রের এবারে কিছুটা ক্ষমতা প্রয়োগ করা উচিত, কারণ তা নইলে আমরা কিন্তু নলেজ সোসাইটি তৈরি করতে পারবো না। দ্বিতীয়, সঞ্জয়ের পয়েন্টে আছে যে দেশে যদি ইউনিফর্মিটি না থাকে এডুকেশনে, তাহলে কিন্তু এমন হবে যে কিছু মানুষ চাকরি করবে আর কিছু মানুষ কিন্তু অন্য দিকে যাবে। এখন সমাজে যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে, ফলে সেই এডুকেশন গুলোকে আমরা চালিয়ে যাব, যদি চলেও তার আমরা কি বিমলদার হারিয়ে ফেললাম? ওনার সঙ্গে সংযোগ কি হারিয়ে ফেললাম? লিঙ্কটা চলে গেছে, আর শোনা যাচ্ছে না। লিঙ্কটা চলে গেছে, বিমলদার লিঙ্কটা চলে গেছে। লিঙ্ক আছে। কিছু করার নেই, এই টেকনিক্যাল ঝামেলায় আমাদের অনুষ্ঠান এরকম একটা খাপছাড়া ভাবে শেষ করতেই হচ্ছে। আর আমরা একটু রিতমকে সবাই মিলে এর জন্য ধন্যবাদ দিই। রিতমকে অজস্র ধন্যবাদ। রিতমের এই সহযোগিতার জন্য আমরা সবাই রিতমের কাছে কৃতজ্ঞ। একদম একদম, রিতম যে আমাদের সবাইকে এই জায়গাটা দেয় এবং সবাইকে এই আমাদের এক জায়গায় একটা, এটা আমাদের একটা কি বলবো, একটা মেলামেশা করার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এটা অসম্ভব ভালো কাজ করছে রিতম বাংলা। আজকে আপনাদের ধন্যবাদ। আমারটা মাঝখানে আবার লাইভ গোলমাল হলো।
আসুন, এটুকু আসুন, বলেছি, আসুন, ঠিক আসুন, ফেরত, অসুবিধা হ্যাঁ, নেই। ফেরত আসুন, 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 বলুন, 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 শেষ করুন, শেষ করুন, বিমলদা বলুন। বিমলদা শেষ করুন, কোনো অসুবিধা নেই, বলুন। বিমলদা, বিমলদা আবার বলুন, কোথায় গেলেন? বলুন। বিমলদা গেলেন কোথায় আবার? না না, আবার বিমলদা কি আছেন। গেলেন নাকি? না না, আছেন। আছেন? বিমলদা হ্যাঁ, লাইনটা কি হচ্ছে না। হ্যাঁ, শোনা শুনছি। যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। শোনা বলুন, যাচ্ছে। বলুন বিমলদা, বলুন, বলুন, হ্যালো। হ্যাঁ, বলুন, শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি, বলুন। বলুন, শুনতে পাচ্ছি, আপনি আসছে বলুন। না, লাইনটা আসছে। বিমলদা আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এই রে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বিমলদা, আপনি বলুন। বলুন, বলুন। শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আলটিমেট আমাদের যেটা দেখার দরকার এটা হচ্ছে আগামী দিনে যাত্রা ইউনিফর্ম থাকে, এটি মানে পিসমিল অ্যাপ যদি চলে, যে বিভিন্ন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি চলে, তাহলে কিন্তু আমাদের আসল লোকটাই আমরা অর্জন করতে পারবো না। ফলে এডুকেশন পলিসি যেন একটা ইউনিফর্মিটি আনে। প্রয়োজনে কেন্দ্র স্বরূপ যে বললো, কেন্দ্র যে ক্ষেত্রে আইন তৈরি করে, তাহলে কি রাজ্যের আইনগুলো বাতিল হয়ে যায়, রাজ্য সেক্ষেত্রে আইন করতে পারে। তাহলে কেন্দ্রের প্রথমে আলোচনার মাধ্যমে, তারপরে কিন্তু আলটিমেটলি করতে হবে যে ও ভারতবর্ষটা এডুকেশনের ক্ষেত্রে ইউনিফর্মই থাকে, তাহলে কিন্তু সাফল্য অনেক ভালো আমরা পেতে পারবো। এইটুকু আমি বলে বলা করছি। অনেক ধন্যবাদ বিমলদা। আপনারা যারা আজকে এখানে পার্টিসিপেট করলেন, তাদের প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের কথায়, প্রত্যেকের বিশ্লেষণে আমরা সমৃদ্ধ হলাম। ভবিষ্যতে হয়তো আবার একটা এরকম আলোচনা সভা আমরা অর্গানাইজ করব এবং সেখানে আপনাদের প্রত্যেকের উপস্থিতি কামনা করব। নমস্কার, শুভ সন্ধ্যা।